চলে দেশ বিদেশের কত পদাবলী অংশুমালী। দর্শক বন্ধুরা, আমরা চলে এসেছি অংশুমালী আয়োজিত ভাষাতত্ত্ব বিষয়ক অনুষ্ঠান বর্ণবীক্ষণের আজকের পর্ব নিয়ে। আমাদের সঙ্গে প্রতি পর্বের মতোই রয়েছেন ভাষা গবেষক নারায়ণ চন্দ্র দাস। নারায়ণবাবু, আপনাকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাই। দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করব, আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে সেই প্রশ্ন রাখুন। সেই প্রশ্ন আমরা নারায়ণবাবুর কাছে পৌঁছে দেব। গতদিন আমাদের কণ ক্রিয়ামূলজাত শব্দ নিয়ে আলোচনা শুরু হয়েছে। আপনি কণা এবং কণাদ নিয়ে আলোচনা করছিলেন। আমি একটা কণাদ আর কি প্রশ্ন করেছিলাম, যে একজন মুনি আছে তার নাম কণাদ, তিনি আবার দার্শনিকও বটে। তা আপনি সেটা নিয়ে আলোচনা করছিলেন। তারপরে আরো কম মূর্ধন্য কণের ধারণাটা আমারই মনে হলো যে একটু পরিষ্কার করা দরকার, ততটা বিস্তারে বলতে পারিনি। ঠিক আছে, আপনি আর কি শুরু করুন বিস্তারিত, তারপরে আরো প্রশ্ন নিশ্চয়ই আসবে, সেই প্রশ্নে আমরা পরে আসছি। আসলে কণের ভেতরে একটা রহস্য রূপ আছে। রূপটা আর কিছুই না, কণা রূপ বা ছুঁচের কাঁটার যে একটা সূক্ষ্ম ব্যথা দেওয়ার যে ক্ষমতা কাঁটার মধ্যে থাকে, মাছের কাঁটা হোক, সেলাইয়ের সূঁচের কাঁটা হোক, বা আমাদের অনেক সময় ঠান্ডা লাগলে, বেশি ঠান্ডা লাগলে আমাদের কনকনে ঠান্ডা লাগে। হ্যাঁ, তো এই যে কনকন করে ঠান্ডা লাগা, এর ভেতরে একটা সূক্ষ্ম ব্যথার অনুভূতি আমরা পাই। অর্থাৎ সেটা কিন্তু তাপের তারতম্যের জন্য। সেটা দন্তন্য তো। হ্যাঁ, আমি বলছি সেটা কুনকুনে, যেমন কুনকুন করা, মানে কান কটকট করা, মানে ব্যথা করা, ওইরকম সূক্ষ্ম একটা অনুভূতি, ছোট ছোট ক্ষুদ্র। অর্থাৎ কণা, এই মূর্ধন্য যেটা কণা, যেমন ত্রিভুজের, যেমন ধরা যাক কোণে, ঘরের কোণে ধূলিকণা গুলো গিয়ে আশ্রয় নেয়। এই যে কোণ, এই কোণে কিন্তু মূর্ধন্য, কণাটাও মূর্ধন্য। কণ দন্তন্য দিয়েও আছে, আমরা দেখবো সেটা কন্যা শব্দে ব্যাখ্যা করব। আর অনেকগুলো শব্দ আছে। দন্তন্যর অর্থটা ওই অনকরণ, নাকরণ, এবং মূর্ধন্যও কিন্তু যদি নত্ব সত্য বিধানের জন্য দন্তন্যকে মূর্ধন্য করা হয়, সেই মূর্ধন্যটা হয় উচ্চারণের সুবিধার জন্য। অনেক জায়গায় আমরা তালব্যস্য, মূর্ধন্যস্য, দন্তস্য তার নিজস্ব অর্থ ছাড়াও অনেক সময়, যেমন মনস্কামনা, ওখানে দন্তস্য হলো, কিন্তু তপশ্চর্যা ওখানে তালব্যস্য হলো। ওই যে সেটা কিন্তু ওই উচ্চারণের সুবিধার্থে আমরা অনেক সময় এই একাধিক স বা একাধিক নকে ব্যবহার করি, একটার বদলে আরেকটা। কিন্তু যেখানে পরিষ্কার সেই কারণে নয়, বিশুদ্ধ কারণে মূর্ধন্যের উপস্থিতি আছে। শব্দটাই মূর্ধন্য দিয়ে শুরু, মূর্ধন্যটা স্বাভাবিকভাবে বসেছে একটা বর্ণের পাশে আরেকটা বর্ণ, তখন মূর্ধন্যের যে অর্থ, সেটা কিন্তু পৃথক অর্থ একটা। দন্তন্যের সঙ্গে পার্থক্যটা আমরা দন্তন্যয়ে যখন যাব, সেখানে গিয়ে মূর্ধন্যের সঙ্গে দন্তন্যের সূক্ষ্মতার তফাৎটা কোথায় সেটা আমরা বলবো। তো কণা বলতে, কণ বলতে আমরা মূর্ধন্যর কথা বলছি, ক যোগ মূর্ধন্য। মানে কারির ওই রহস্যময়তা, কারি তো জানান দেয় নিজেকে। কারি যখন কিছু করে তখন তার টঙ্কার স্বাভাবিকভাবেই আসে। টটা, কণের ভেতরে ট এর প্রত্যক্ষ উপস্থিতি নেই, কিন্তু মূর্ধন্য এখানে টকেও প্রতিধ্বনিত করছে, টঙ্কারের ব্যাপারটা রয়েছে। আমি যখন, যেমন ধরা যাক, কণাটা আমি বস্তু দিয়েও ব্যাখ্যা করি। বস্তুর যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ, সেটাকেও আমরা কণা বলছি, মূর্ধন্য, ক মূর্ধন্য। কণার যে বস্তুর যে সূচ রূপ, সূক্ষ্মাতি সূক্ষ্ম বিন্দুর অগ্রভাগ, কোনো একটা শীর্ষভাগ যেটা অত্যন্ত ক্ষুদ্র, এটা আবার আমরা যেমন শরীরের ক্ষেত্রে দেখতে পারি, জীবাণু, মানে রোগ জীবাণুর যে কণা, বা ধরা যাক এই যে করোনা ভাইরাস,
এগুলো তো স্বাভাবিক চোখে দেখাও যায় না, এতটাই সূক্ষ্ম, কিন্তু তাদের প্রত্যক্ষ উপস্থিতিও আছে। অর্থাৎ মূর্ধন্য কিন্তু প্রায় অনেকটাই অদৃশ্য, অধিকাংশটাই অদৃশ্য, খুব সামান্যই দৃশ্যগ্রাহ্য হয়, খুব সামান্য। দন্তন্যতে 50-50, 50% দৃশ্য 50% অদৃশ্য। মতে গিয়ে এটা পূর্ণ ভূমিকা পালন করে। দন্তন্যর ভেতরেও রহস্যময়তা আছে, অর্থাৎ প্রত্যেকটা নাসিক্য বর্ণ তারা যেহেতু অনুস্বারের অনুস্বারকে প্রতিনিধিত্ব করে, অনুস্বর, চন্দ্রবিন্দু ইত্যাদিকে, ফলে প্রত্যেকটা বর্ণই রহস্যময় আছে। বয়শূন্যর, ডয়শূন্যর, ঢয়শূন্যর নিচে যে বিন্দু আছে রহস্যরূপ আছে, অনেক কম, অপেক্ষাকৃত কম। তো এই যে কম বেশির তারতম্যটা, এটা আমরা শব্দের অর্থ পড়তে পড়তে বুঝতে পারবো। কিন্তু কারির রহস্যরূপ, যেটা একটা ইঞ্জেকশন দিলে যেভাবে ব্যথায় আমরা কাতরাতে থাকি, অনেকে ভয়ই পান মানসিকভাবে, যে ওই সূচ রূপে ওটা যদি ফোটে সেটা অনেকে সহ্য করতে পারেন না, ভয় পান। তো এই যে ভয় এটা একটা রহস্যরূপ। করোনার মতো একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র অদৃশ্য একটা রোগ জীবাণুর কণা, সেইটা কিভাবে শরীরকে আমাদের শত্রুরূপে শরীরের ভেতরে ক্ষতি করতে পারে। তাপের তারতম্যের সুযোগ নিয়ে শরীরের দেহের ভেতরে যে তাপের তারতম্য হয়, এমনকি পরিবেশের ক্ষেত্রেও তাই। গ্রীষ্মকালে দেখবেন অনেক ভাইরাস, অনেক ব্যাকটেরিয়া, তাদের অ্যাক্টিভিটি বেড়ে যায়, তারা সক্রিয় হয়ে যায়। তাদের ব্রিডিং সিজন শুরু হয় বর্ষাকাল, গ্রীষ্মকালে, এই সময়গুলোতে। শীতকালে অনেকটা ডরমেন্ট থাকে। মস্কিটোদেরও দেখবেন সাইকেল, লাইফ সাইকেল। এরা ক্ষুদ্রাতি ক্ষুদ্র তুচ্ছ জিনিস। এখানে কণার কতগুলো অর্থ আমি এখানে বলছি, দৃশ্য সাদৃশ্য অর্থগুলো। কণা, তিল, ক্ষুদ, অতি ক্ষুদ্রাংশ, অণু, অণু মানে মূর্ধন্য রস্য অণু, লেশ, লেশ মাত্র বলি না, গুঁড়া, একেবারে গুঁড়া একটা বিন্দু, যেমন ময়দার গুঁড়ো। আমি সেদিন ময়ের কথা বলছিলাম। ময় হচ্ছে সূক্ষাতি সূক্ষ্ম কণাকে ময় বলা হয়। সীমায়িত হয়ে যে যাতায়াত করে, অন্তঃস্থর মধ্যে গতায়াত আছে, যাতায়াত আছে। ই অ করে, অন্তঃস্থ জ মানে ই অ করে যে যায়, গতির কথা আছে। সেই গতিটা, সেখানে একটা শূন্য দিয়ে যাওয়া ক্রিয়াটাকে বোঝানো হচ্ছে, যাওয়া ক্রিয়াটা। অন্তঃস্থ অ মানেই যাওয়া। তাহলে আমরা কি বলছিলাম, ময়, সীমায়িত যাওয়া, যেখানে মানে যে সত্তাটা যাবে, যে দ্রব্য, বস্তু বা প্রাণী, সে অত্যন্ত ক্ষুদ্রাতি ক্ষুদ্র রূপ নিয়ে সে যাতায়াত করে। এই জন্য সেটাকে ময়, ময় দিয়ে ময়দা, ময়দার গুঁড়োগুলো ওই রকমই ব্যাপার। সীমায়িত হয়ে তারা যেন, গমকে গুঁড়ো করলে মেশিনে ওইরকম করলে পরে ময়দান, ময়দান মানে যেখানে ধুলির কণাগুলো অনেক উন্মুক্ত জায়গা জুড়ে সেগুলো বিছিয়ে যে একটা প্রশস্ত জায়গা, সেটাকে আমরা ময়দান বলি। তার মধ্যে ধূলিকণা, ছোট ছোট ক্ষুদ্রাংশগুলো রয়েছে। ময়ের ভেতরে যে সীমায়নের কথা আছে, মূর্ধন্যর ভেতরেও, কারণ ওইগুলো সবই নাসিক্য বর্ণের একটা। ম হচ্ছে সবচেয়ে দৃশ্যমান, দৃশ্য পদার্থগুলোর মধ্যে, বস্তুকণার মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম, কিন্তু চাক্ষুষ করা যায়, দেখা যায়। দৃশ্য বস্তুদের মধ্যে পূর্ণাঙ্গ অথচ ক্ষুদ্রতম সত্তা হচ্ছে ম। দন্তন্য আরো ক্ষুদ্র, মূর্ধন্য আরো ক্ষুদ্র, অধিকাংশে অদৃশ্য। তো এই যে ফোঁটা, স্ফুলিঙ্গ, কুয়াশার বিন্দু, হয়তো ওটাকে বিশ্লিষ্ট করে কুয়াশা, ঘন কুয়াশার আস্তরণ তাতে দেখা যায়, কিন্তু যদি আলাদা করে তার ক্ষুদ্রাংশ এক একটা আইডেন্টিফাই করা যায়, সেটা তো দেখাই যাবে না, দৃশ্যগ্রাহ্য হবে না। স্ফুলিঙ্গ, ফুলকি, অত্যল্প, কিঞ্চিত, অ্যাটম অর্থে প্রচলিত। এই যে অ্যাটম অর্থে প্রচলিত কণা, এবং এই অ্যাটম বিষয়ক জ্ঞান যিনি দেন, তিনি হচ্ছেন কণাদ। কণের আধার কণা, কণ যার ভেতরে থাকে, যে চেহারার ভেতরে কণকে আমরা প্রত্যক্ষ বা অপ্রত্যক্ষ করি, দেখতে পাই বা দেখতে পাই না। তো এই মানে কণাদ মুনির সঙ্গে কণের যোগটা এইখানে, যে উনি তণ্ডুলের কণা খেয়ে জীবন ধারণ করতেন, সেই জন্য তার নাম কণাদ। তিনি অণু পরমাণু, অণু মূর্ধন্যয় রস্যু, অণু পরমাণু, মূর্ধন্যয় রস্যু পরমাণু, এগুলো নিয়ে, এগুলো যে একটা বস্তুর ভাব বা অভাব, উনি 6 রকম বস্তুর কথা বলেছিলেন। 6টা ভাব পদার্থ আছে আর 4 রকমের অভাব পদার্থ আছে। ভাব পদার্থগুলো কি? দ্রব্য,
গুণ, কর্ম, সামান্য, বিশেষ এবং সমবায়। এই যে বিশেষ, কণা তো একটা মানে বিশেষ ব্যক্তি, মানে একটা একক ব্যক্তি, নির্দিষ্ট করে একটা কণাকে, নির্দিষ্ট কোনো একটা, এটাই তো বিশেষ। এই জন্য কণাদ যে দর্শন প্রচার করেছিলেন সেটাকে বৈশেষিকই দর্শন বলা হয়। বিশেষ থেকেই বৈশেষিক। বৈশেষিক দর্শন বিশেষ নামে এক অতিরিক্ত পদার্থ স্বীকার করেছেন এই কণাদ মুনি, তাই তার দর্শনের নাম বৈশেষিক। বৈশেষিক তেমনি উনি প্রথম, কারণ আর বিকল্প কোনো নাম আসেনি, আমাদের জানা নেই যে অন্য কোনো পৃথিবীর কোনো জায়গা থেকে কেউ পরমাণুর কথা আগে বলেছিলেন কিনা। প্রথম এই অণু, অ্যাটম বা পরমাণুর কথা কণাদ, সেটা প্রথম তার কণ্ঠ থেকেই। তার তিনি অ্যাকচুয়ালি শ্রুতিধর ছিলেন, বেদ লেখা হয়নি। তার আগের কণ্যমুনির জীবনকাল সেটা হচ্ছে শ্রুতির সময়, স্মৃতি। উনি স্মৃতি থেকে তার পূর্বপুরুষের কাছ থেকে নিয়েছেন, সেটা আবার উত্তর পুরুষের জন্য রেখে গেছেন। তারপরে তো ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ রচিত হচ্ছে। তো কর্ণের কথাটা পরে যাচ্ছি। ইনি পরমাণুবাদী। এর মতে জীবনের কঠোরতাই হচ্ছে ঋষিদের আধ্যাত্মিক উন্নতির মূল মন্ত্র। এটা কণাদ বিশ্বাস করতেন, সেই জন্য উনি তন্ডুল খেয়ে থাকতেন। আর অভাব চারটে বলেছিলেন, 6টা ভাব। 4টে অভাবের মধ্যে প্রাগ ভাব, ধ্বংসাভাব, এগুলো অভাব। কিন্তু প্রাগাভাব, ধ্বংসাভাব, অনন্য ভাব এবং অত্যন্ত ভাব, মোট 10টি। এবং পরমাণুবাদ কণাদি সর্বপ্রথম প্রচার করেছিলেন। একমাত্র পরমাণুকেই উনি বলেছিলেন একমাত্র সৎ স্বরূপ নিত্য পদার্থ। সৎ, অসৎ নয়, সৎ। সৎ হইতেই অসতের জন্ম হয়েছিল, আমাদের শাস্ত্রে বলা হয়। মানে সত্যের সঙ্গে মিথ্যা পাঞ্চ করে, যেটা আধুনিক পোস্টমডার্ন জনক আমাদের নামটা ভুলে যাচ্ছে, সুপারম্যানের থিওরি, নিৎসে, ফ্রেডরিক নিৎসে, তিনিও এই কথাগুলো বলেছিলেন যে খাঁটি সত্যের সঙ্গে কিছুটা মিথ্যা না মেশালে সেটা দৃষ্টিগ্রাহ্য বা গ্রহণযোগ্য আমরা সেটাকে ধারণ করতে পারি না। সত্য সবসময় কিছুটা মিথ্যার আবরণ, মিথ্যার মিশ্রণে পরিবেশিত হয়। তো এটা এখনকার দিনের একটা খুব চর্চিত বিষয়। তো তিনি বলেছিলেন একমাত্র পরমাণু, যেমন আমাদের শাস্ত্রে বলা আছে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। কারণ অণু দিয়ে যদি পরমাণুর বিভিন্ন পারমুটেশন, কম্বিনেশনেই তো এই বাস্তব জগৎটা দাঁড়িয়ে আছে। এটা তো মিথ্যা। আসল সত্য তো পরমাণু, যাদের কম্বিনেশনে এই দৃশ্য বস্তু জগৎ আমার চোখের সামনে, তার সামনে আমি দাঁড়িয়ে আছি। এমনকি আমার অস্তিত্ব পরমাণুর এই বস্তুর, এই পঞ্চভূত, ক্ষিতি, অব, তেজ, মরুদ্গম, এই 6 রকম পদার্থের সমন্বয়েই আমার দেহটা গঠিত। এটা নশ্বর, এটা মিথ্যা, এটা থাকবে না। আত্মাই সত্য। সেরকমই একটা কথা উনি বলছেন যে একমাত্র পরমাণুই সৎস্বরূপ নিত্য পদার্থ। আমরা যেমন আমাদের ভাষাতত্ত্বে বলি যে ধ্বনির বা বর্ণের একটা শব্দের একটা নিত্য অর্থ আছে, আবার অনিত্য অর্থও আছে। অনিত্য অর্থ যেটা বিবর্তনের মাধ্যমে পাল্টায়, সেটা ফিক্সিটি, এক একটা সময়ে এক এক রকমের অর্থে সেটা প্রকাশিত হয়। কিন্তু তার ভেতরে অন্তঃসলীলা ভাবে একটা নিত্য অর্থ রয়েছে। এই নিত্য সত্যটাই হচ্ছে ক্রিয়াভিত্তিক অর্থ। আমরা যেমন পদার্থ বলি, পদের অর্থ পদ মানে পালন দান যিনি করেন। এই বস্তু জগৎ, এই পরিবেশ, এই ভূমণ্ডল, এই জগৎ আমাদেরকে পালন করছে। অতএব এই জগৎ হচ্ছে একটা পদ। আমাদের বাক্যে, আমাদের ভাবনা চিন্তার প্রকাশ আমরা করি শব্দের মাধ্যমে। বাক্যে যখন শব্দগুলো, সেগুলো এক একটা পদ। তো পদের অর্থ, শব্দার্থ মানে তো পদার্থ। তো পদার্থবিদ্যা মানে যদি ফিজিক্স হয়, আমাদের ভাষাশাস্ত্রের যে বাক্যে ব্যবহৃত পদের অর্থর কথা যখন আমরা বলি, সেটাও তো পদার্থ। তো সেই পদার্থবিদ্যার সার কথা হচ্ছে এই পরমাণুকে জানা। অর্থাৎ আমাদের বর্ণজ্ঞান, বর্ণবীক্ষণ করতে করতে বসেছে আমরা বর্ণের অর্থকে,
অর্থাৎ বর্ণগুলোই হচ্ছে সেই ক্ষুদ্র কণা, অণু। আমরা যেটা কণ বলছি, আমরা একটা শব্দের কণাকে ধরে, একটা শব্দ 8-10টা কণার পারমুটেশন কম্বিনেশন করে একটা সমন্বিত একটা শব্দ তৈরি হলো। এই শব্দের যে মূলগুলো, এই কয়ের কি অর্থ, মূর্ধন্যয়ের অর্থ কি, আকারের অর্থ কি, এই অর্থগুলোকে আমরা, এটাই তো আমাদের মূল আত্মকে আবিষ্কার করা। সৎস্বরূপ যে নিত্য পদার্থ, যে নিত্য যে অর্থ বহমান এই বর্ণগুলোর ভেতরে, সেইটাকে আবিষ্কার করা, সেটাকে দিয়ে চর্চা করা। এই কণাদের আরেক নাম উলুক। উলুক কেন? উলুক হচ্ছে যিনি ঊর্ধ্ব লোকের দিকে সবসময় তাকিয়ে থাকেন। নবোত্তীর্ণ লোক, ভিন্ন লোক সারা রাত জেগে পেঁচা কি করে জেগে থাকে, কে দেখে কারা কি ধন সম্পদ আহরণ করছে। লক্ষ্মীর বাহন হচ্ছে পেঁচা, উলুক। পেঁচার কাজই হলো সারা রাত ধরে জেগে থাকে, এক দৃষ্টিতে তাকিয়ে থাকে কে কোথায় কি ধন সম্পদ সংগ্রহ করছে। বোঝা গেল ব্যাপারটা? মানে পেঁচাকে কেন লক্ষ্মীর বাহন করা হয়েছে? লক্ষ্মী মানে বোঝা গেল। হ্যাঁ, তো এই আচ্ছা, ঔলুক্য দর্শনও বলা হয় কণাদের দর্শনকে, বৈশেষিক দর্শনকে। যেহেতু তিনি নিজে তন্ডুল খেয়ে থাকতেন আর কঠিন জীবন পরিচালনা করতেন, তা যাতে ধন সম্পদ, এই যেটা মিথ্যা, এই ধন সম্পদ ভোগবিলাস, তিনি একটা কঠোর জীবন পালন করতেন। তো ওই বিশেষ যে পদার্থ, পরমাণু, অনুপরমাণুকে আবিষ্কার করা, সেটা সংযোজিত করা, ভাব এবং অভাব নামক দুই ধরনের শব্দের মধ্যে উনি যে আইডিয়াটা দিয়েছিলেন, সেইটাকে কেন্দ্র করে যে তার মতবাদ, সেইটাই হলো বৈশেষিকী বা ঔলুক্য দর্শন। এবং দর্শনেরও বৈশেষিকী দর্শন বলে, আর কণাদ বলে উনি পরিচিত, যেহেতু উনি কণার সম্পর্কিত জ্ঞান দান করে গেছেন আমাদের। অনুকণা বা পরমাণু, অ্যাটম, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, কণের আধার কণা বোঝা গেছে, আর ওটা নিয়ে আর বলার কিছু নেই। তো আমি এখানে জানতে চাইবো যে ঠিক আছে, আপনি কণা, এরপরে আমরা কণ্ঠ নিয়ে বলতে চেয়েছিলেন, সেটা নিয়ে প্রশ্ন থাকলে। আচ্ছা, যে ক মূর্ধন্যয় টয় আছে, তারপরে ক দিলে কণ্ঠক হচ্ছে, সেটাকে আবার কাঁটা বলছি আমরা। আর একটা আছে কণ্ঠ, একটা টর বদলে একটা হচ্ছে টঙ্কার রূপ, কাইনেটিক রূপ, একটা গতিশীল রূপ। টঙ্কার তো আমি আমার ক্রিয়েশনের মধ্যে, আমার কর্মের মধ্যে, আমি কি করতে চাই, কি করেছি, তার মেসেজটা ছড়িয়ে পড়ছে, সর্বত্র সকলের কাছে পৌঁছে যাচ্ছে। এটা একটু গতিশীল একটা ক্রিয়া। টঙ্কারের মধ্যে টয়ের ভেতরে গতি আছে, ঠয়ের ভেতরে গতি নেই। গতি যেখানে স্থিত হচ্ছে সেটা হচ্ছে ঠ। তাহলে কণ্ঠ, তাহলে আমি আপনাকে একটা প্রশ্ন করব। আপনি যখন কণ্ঠ বলবেন, আমরা জানি কণ্ঠ এবং উপকণ্ঠ, তার মধ্যে পার্থক্য কি, কি অর্থ দাঁড়াচ্ছে সেটা জানি, কিন্তু ক্রিয়াভিত্তিক অর্থটা কি দাঁড়াচ্ছে কণ্ঠ আর উপকণ্ঠের মধ্যে, সেখানে পার্থক্যটা কোথায়? আপনি আমি আসবো। কণ্ঠের মধ্যে মানে কণের স্থিতিরূপটা যেখানে আছে, যেখান দিয়ে আমি যা বলতে চাই সেটা বেরিয়ে আসে, যে যাকে অবলম্বন করে বেরিয়ে আসে, যে অঙ্গটার দ্বারা কণ্ঠ এই কাজে সাহায্য করছে, সেখানে কণ স্থিতিরূপে আছে। কণে কারির টঙ্কার স্থিতিরূপে থাকে যে অংশে, সেটাকে আবার যখন আমি গতিশীলভাবে বের করতে চাই, তখন ওই স্থিতিরূপ যে গণ্ডদেশ, কণ্ঠ প্রদেশ, যেটা কণ্ঠস্থান, কণ্ঠটা একটা ফিক্সড স্থির রূপে আছে একটা স্থান, সেই স্থানের ভেতর দিয়ে যে যাচ্ছে, যে বেরিয়ে যাচ্ছে অন্যত্র, সেটাকেই কণ্ঠ বলা হচ্ছে। কণ্ঠের ক্রিয়াভিত্তিক বারেটা যেভাবে কলিম খান, রবি চক্রবর্তীরা ব্যাখ্যা করেছেন, কণ্ঠ হচ্ছে কণের, শব্দের কণা, শব্দের কণ, সমাজের কণ এবং গোষ্ঠীর কণ প্রভৃতির টঙ্কার স্থির রূপ লাভ করিয়া যে পথে বহির্গত হয়। কণটা স্থির রূপ নিয়ে যে রাস্তা দিয়ে, যে পথ দিয়ে সে বেরিয়ে যাচ্ছে, সেই পথটাকে, সেই রাস্তাটাকে, সেই অঙ্গটাকে বা পথটাকে বলা হয় কণ্ঠ। কণের স্থিতিরূপ, কণ যেখানে স্থিতিরূপে অবস্থান করে, সেটাই হচ্ছে কণ্ঠ। কণ্ঠটা এখন হয়ে গেল ক্ষেত্র। আমরা বলেছি কারকের যেখানে ক্রিয়াটা সংঘটিত হয় যে ক্ষেত্রে, সেটাও কারক, তাই তো? আমাদের যে কারকগুলো আছে 6 রকম,
সেই কারকগুলোর ভেতরে যেখানে যেখানে কাজটা হয়, যে ক্ষেত্রে হয়, সেটাও আছে সময়, আধার আর কি, অধিকরণ, আধার। সেটা আধার। তাহলে এই ক্ষেত্রে যেহেতু ওই কণ্ঠ ভেতরে যে স্পেসটা আছে, শূন্যস্থানটা আছে, সেখান দিয়ে নির্গত হয় আমাদের অন্তরের কথা, আমরা যেটা বলতে চাই সেটা বাইরে বেরিয়ে আসে। ওই নির্গমন পথটাকে বলছে কণ্ঠ। কণের স্থিতিরূপ, যে নির্গম স্থিতিরূপটা যে পথ দিয়ে নির্গত হয় সেই পথটাই হলো কণ্ঠ। আমরা তার আগে কণ্ঠকটা শুনে নিই, কণ্ঠ এবং কণ্ঠক আর কি, কণ যেখানে টঙ্কারিতে হয় নিশ্চয়ই সেটা কণ্ঠ হবে আর কি। কণ্ঠ, কণ্ঠের আরেকটু ক্লিয়ার করে দেন। মানে কণ্ঠ মূর্ধন্যটাকে এবার চন্দ্রবিন্দুর মতো উচ্চারণ করে কট বা কাঠ বা কাঁটা। কণ্ঠক মানে কাঁটা। কণ্ঠকটার তৎসম শব্দ, সংস্কৃত শব্দ, সেটাকে বাংলা ভাষীরা কাঁটা করে নিয়েছে। ফলে আমরা যদি কণ্ঠককে বুঝতে ভবন ঘটেছে আর কি। হ্যাঁ, তো এই চন্দ্রবিন্দু দিয়ে দিয়েছি আমরা কয়ের মাথায়। তো রহস্যময়তাটা আছেই। আমরা আচ্ছা, কণের আগে আরেকটা শব্দ একটু বলে নিই কণ্ঠকের আগে। এই যে আমরা এই যে হাতটা, এই দেখুন এখানে একটা বিন্দু রূপ, একদম কনুইয়ের যে একদম শেষ, ওটাকে বলছি কনুই। এবং এটা কিন্তু দন্ত ন দিয়ে লেখা ভুল, এটা মূর্ধন্য ষ দিয়ে দিতে হবে, কারণ এখানে একটা কোণ রচনা হচ্ছে। দেখুন এই যে আমি যখন এখানে একটা কোণ রচনা হচ্ছে, কোণের শেষতম বিন্দু, ক্ষুদ্রাতি ক্ষুদ্র যে বিন্দু রূপ অংশ, এটাই হলো কনুই। কোণ নবরূপ লাভ করেছে এই ত্রিভুজাকৃতির মধ্যে। কারির টঙ্কার, আমরা কাজ করতে গিয়ে সবসময় কনুইয়ের গুঁতোও লাগে, অনেক সময় হাতটাকে ভাঁজ করতে হয়, সোজা করতে হয়, একটা ত্রিভুজের মতো হয়, কাজ করতে করতে হাতের সঞ্চালন খুব হয়। তো তখন এই কণের নবরূপ হচ্ছে কনুই। এটা একটা কনুইয়েরও আশ্রয় সাহায্য নিতে হয়, না হলে আমরা যেমন তুলতে পারি না, তখন কনুইয়ের সাহায্য লাগে। কনুই কি করে, এই দুটো বাহুকে শক্ত করে ধরে রাখে যাতে সে ভার বহন করতে পারে বা কোনো ওঠানামা করতে পারে। কনুই সবসময় কাজে লাগে। কনুই যদি এটা ইলাস্টিক না হয়, তাহলে পরে কনুইটা যদি ভাঁজ করতে পারে তাহলে তো কাজই করতে পারবো না। তো সেই জন্য কনুই শব্দটাও খুব গুরুত্বপূর্ণ। কণ নবরূপে উত্তীর্ণ হইয়া কোণে পরিণত হচ্ছে, এটা হচ্ছে কণটা কোণ হয়ে গেল। সক্রিয় যাহাতে ভুজ মধ্যস্থ গ্রন্থি, সেটাকে বলছে কনুই। কণের নবরূপ রস্যকার দিল, কোণ তৈরি হলো একটা, সেটা সক্রিয়নটা হচ্ছে কনুই। কনুইটা কাজে ভীষণভাবে, এই কোণ তৈরি হওয়াটা, হাতটাকে ভাঁজ করা, খোলা, এই ব্যাপারটাই কনুই এই কাজটা করে। এবার আমরা কণ্ঠতে যেতে পারি। কণ্ঠ হচ্ছে টঙ্কার, কণের টঙ্কার। শুধু কণ বললেও তার ভেতরে টঙ্কার আছে। আবার কণ নিজেই যখন টঙ্কারিত হয়, মানে টঙ্কারণের টঙ্কার, রহস্যরূপ সহ, ঠিক আছে, সেইটা হলো কণ্ঠ বা কণ্ঠ। আর কণ্ঠ করে যে, সে হচ্ছে কণ্ঠক। কণ্ঠ যে করে, তার জন্য আরেকটা ক নিয়ে আসা হলো। কণ্ঠক যখন বললাম, তখন কণ্ঠের বা কাঁটের আধার, কণের আধার হচ্ছে কান, কণ তার আধার হচ্ছে কান। তারপরে কানের টঙ্কার, তার আধার হচ্ছে কাঁটা, কণ্ঠক। ওই কণ্ঠকে যেহেতু আকার আছে টয়ে, আর ওখানে কণ্ঠ করে যে কণ্ঠক, তখন একজন কারীকে নিয়ে আসা হলো। এই শেষ কারীটাই হচ্ছে একমাত্র ক্রিয়াকারী, আর বাকিগুলো তখন করণ হয়ে যাবে। কণের মানে এখানে কনকন করার যে ক্রিয়া, কণ হচ্ছে একটা টঙ্কার, এক ধরনের রহস্যময় টঙ্কার। হ্যাঁ, কারীর বা ক্রিয়াটা যে এমন সূক্ষ্ম কাজ, এমন ক্ষুদ্রাতি ক্ষুদ্র কাজ করতে হবে, যেটা রহস্যরূপটা ফুটে উঠবে তার টঙ্কারের মধ্য দিয়ে। তো এই আমরা যখন গোলাপ ফুল তুলতে যাই, তখন কাঁটার আঘাত খাই। এই যে কণ্ঠক আর কাঁটা একই জিনিস। তো এখন এই কণ্ঠকের জগৎটা খুব বিশাল। কণ্ঠকের জগৎ হচ্ছে নানান রকমের কাঁটা। শরীরের আমরা যখন রোমাঞ্চিত হই, তখন কাঁটা লাগে গায়ে। কাঁটা লাগা বলে একটা গান শুনেছিলাম, মানে হৃদয় যখন, একটা হিন্দিতে গান,
তো ওই ধরনের কাঁটাও লাগে, শরীর রোমাঞ্চিত হলে কাঁটা লাগে। কোথাও সূচের মতো কোথাও কিছু আপনি খোঁচা খেলেন, সেখানে তখনও কাঁটা লাগে, কণ্টকিত হই আমরা। বনে জঙ্গলে গেলে অনেক গাছের ডালপালার ভেতরে কাঁটা থাকে, লেবু গাছে কাঁটা থাকে বা অনেক গাছের কাঁটা থাকে, সেগুলো লাগে। আকন্দ ফুলের গাছ যারা দেখেছেন সেগুলোতেও বোধহয় কাঁটা ফাটা থাকে। তারপরে এই যে এগুলো যেগুলো মরুভূমির যে গাছগুলো, ওগুলো কি বলে জানো, ভুলে গেলাম, শব্দটা মাথায় আসছে না, বনসাই করে সব, সেগুলোতেও কাঁটা আছে। ক্যাকটাস, ক্যাকটাস, ওই ওই তার ভেতরে কাঁটা, ক আর ট আছে, কাঁটার ব্যাপারটা আছে, ক্যাকটাস। তো এরকম উদ্ভিদের ক্ষেত্রে আছে, পরিবেশে জলবায়ুর কাঁটাও আছে। যখন উত্তাল মানে তুফান, টাইফুন বা এরকম সুনামির মতো যখন হয়, তখন তো নানান রকম ভাবে আঘাত আমাদের লাগে প্রকৃতির। তো শত্রুর কাঁটা, শরীরের ভেতরে নানা রকম ভাইরাসের কাঁটা, তো শরীরের তাপ উত্তাপের সঙ্গে এগুলো জড়িত। তাপ উত্তাপ কমে তারতম্য হলে তখন শত্রুরা বেশি সক্রিয় হয়ে যায় এবং তাদের তারপরে ধরুন কাঁটা আরে অনেক রকমের আছে, দৃশ্য কাঁটা, অদৃশ্য কাঁটা, মানসিক কাঁটাও আছে। মনে কেউ ব্যথা দিলে কারো কারো কথা সূচের মতো গিয়ে বেঁধে যায় আমাদের হৃদয়ে, মনে আঘাত পাই আমরা। তো ওগুলো তো মানে কাউকে সমালোচনা বা গালি বা কাউকে ছোট করা, কাউকে অবদমিত করা, মারধর করা, সেগুলোতেও আছে। শত্রুর কাঁটা, অদৃশ্য কাঁটা, তারপরে কাঁটা পাল্লার কাঁটা। এখন অবশ্য কাঁটা পাল্লার নাম হয়েছে ধর্ম কাঁটা। মানে কতটা ধর্ম পালিত হয় আমি জানি না, কিন্তু আর আগেকার দিনে যখন এরকম ডিজিটাল কাঁটা বা দাড়িপাল্লার কাঁটাটা পারফেক্ট হতো না, বিশেষ করে ওজনের যে ইগুলো, ওগুলো মানে ওই সরকারের আইএসআই ছাড়া, বাটখারার আইএসআই মার্কা থাকলেও বোঝা যায় যে আমি ঠকছি না, ঠিক নিচ্ছি। আগেকার দিনে রাজা খাজনা নিতে আসতো, রাজার কর্মচারীরা কি করতো, 20 বস্তার 1 বস্তায় 20 বস্তাতে ওজন করে দেখাতো 20, কাঁটাতে 20, 10 উঠেছে। এইভাবে ওরা চুরি করতো, লোককে ঠকাতো। মানে এটাও এক ধরনের কাঁটার আঘাত প্রজাদের, চাষিদের সহ্য করতে হতো। 10 কেজিটা 5 কেজি করে দিত, 10-টাকে 20-টাকে 10 করে দিত। এখনো আছে, প্রত্যেক জিনিস বাজারে কিনতে গেলে আমরা 50 গ্রাম 100 গ্রাম কম দিই। আমি একদিন একটা মাছ কিনতে গিয়ে সে বললো 2000, 2 কেজি 200। তা আমার একটা বাড়িতে বাটখারা ছিল, আমি দেখলাম ওটার ওজন 1550। তো এরকম কাঁটাও নিয়ে চলে। তো এটা বলার জন্য আমি বলছি না, সামাজিক রাজনৈতিক সমাজে বিশেষ করে রাজশক্তি, ক্ষমতার অলিন্দের যে কাঁটা, ডাইরেক্ট ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্স, জিএসটি, এসবের কাঁটা সবাই বিধছেন। পেট্রোলের সারচার্জ, তারপরে কি সব আছে ট্যাক্স, রাজশক্তির কাঁটা, বিদ্রোহী সমাজ বিরোধীদের কাঁটা, রাজ্যের বিরুদ্ধে বিদ্রোহ করছে, ঘুষপেটিয়ারা, অনেক দিক আছে মানসিক জগতে। একটা জিনিস জানবেন, ক্রিয়াভিত্তিক বর্ণনা, আমরা যে শব্দ ক্রিয়া নিয়ে আলোচনা করি, দৃশ্য জগতের, বস্তু জগতেও যেমন সেটা ক্রিয়াশীল হয়, মানসিক জগতে সেটা ক্রিয়াশীল হয়। দুটোরই তার রূপ আছে এবং তার দুটোকেই ভাবতে হবে। আমরা যেমন শুধু দেহ নিয়েই আমরা যেমন মানুষ হই না, দেহ এবং আত্মা দুয়ে আমরা একটা দ্বৈত, একটা অদ্বৈত, আমরা 2 in 1 আমরা মানুষ। তাহলে আমাদের, এবং শাস্ত্রে বলছেন, খান চক্রবর্তীও বলছেন যে যেমন আমাদের পৃথিবীতে ভূমণ্ডলে 3 ভাগ জল 1 ভাগ স্থল, তেমনি আমাদের মনের জগৎ হচ্ছে 75 ভাগ, আর 25 ভাগ হচ্ছে দেহের জগৎ। আমরা মনে যত বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে বেড়াই, দেহ কিন্তু সেই পরিমাণে এগোতে পারে না। দেহ সারা জীবন ধরে আপনি কতটুকু মুভমেন্ট করেন, কত জায়গায় যান, কতটুকু দেখেন, সেটা যদি তুলনা করেন মানসিক জগতের তুলনায়, সেটা অনেক ক্ষুদ্র। সেই জন্যই বলছি, এটা জাস্ট একটা বোঝানোর জন্যে, 3 ভাগ জলের মতো আমাদের মনের জগৎটা 3 ভাগ, দেহের বস্তু জগৎটা 1 ভাগ। তো এই যখনই আপনি কাঁটা যে কোনো ক্রিয়ার কথা নিয়ে আলোচনা করবেন, জানবেন বস্তু জগতের 1 ভাগ আর মনের জগতে এটা 3 ভাগ আছে। সেই জন্য কাঁটার এত অর্থ আমি আগের দিন অতগুলো বলিনি, পরে মনে হলো এগুলো তো বলে যায়নি, তারপর হ্যাঁ।
নারায়ণ বাবু, তাহলে আমাদের তো কন ক্রিয়ামূল দিয়ে আর কি শব্দ শেষ হ্যাঁ, হলো। এবারে এটা আমরা এই জন্য আগামী বলা দিন দরকার পর যে পর ক্রিয়ার ব্যাপ্তিটাকে ধরতে গেলে, এবং এরপরে আমরা একটা কাঁড় বলে একটা শব্দ আছে, সেটাতে দেখবেন সেটা অবশ্য কৃষিভিত্তিক সমাজেই বেশি প্রচলিত ছিল, এখন খুব একটা হয় না। যেমন ইকির মিকির চামচিকির, চামের আগায় মজুমদার, ধে এলো দামোদর, তারপরে হাঁড়িকুড়ির গল্প আছে। ওই চামের আগায় মজুমদার, না, একের মেকের চামচিকির, চামের আগায় মজুমদার, চাম চাল কুঁড়তে, ওই কুঁড়া এই সমস্ত অর্থটা যখন যাবেন দেখবেন একটা বিশাল জগৎ খুলে যাবে। সেটা বলবো আমি এই সেগুলো কণাদের পরে আমরা। আগামী দিন নারায়ণ বাবু, আজকে তো আমাদের সময় নেই, তো সেগুলো নিয়ে আমরা আগামী দিন আসি। আগামী বৃহস্পতিবার আমরা সেই সমস্ত আপনার আর কি অন্য ব্যাখ্যাগুলো নিয়ে আসবো আবার। আমি আগামী কাটোয়াটা দিন শুধু একটু ছোট্ট করে ত কাটোয়াটা আসবে। বলে নিই, শুধু কাটোয়াটা একটু বলে নিই, 2-3 মিনিট লাগবে। কন্টকের থেকে কাটোয়া, এটা শব্দটা আগে ছিল 1800 খ্রিস্টাব্দের আগে, মানে আজ থেকে 425 বছর আগে কাটোয়া শহর এখন যেটা আছে, সেটা অ্যাকচুয়ালি ত্রিবেণীর সঙ্গমে অবস্থিত ছিল। সম্ভবত ভাগীরথী, হুগলি ভাগীরথী, বা তার সঙ্গে বোধহয় অজয় নদী, আরও একটা নদী ছিল। এখন ওই হুগলি ভাগীরথী নদী থেকেই অনেকটা দূরে সরে এসছে। এই ত্রিবেণী সঙ্গমের মধ্যে কে কেন্দ্র করেই ওই শহরটা ছিল, এবং সেটা কাঁটা হয়েছিল, সেই জন্য ওর নাম ছিল কাটোয়া, থেকে কাটোয়া হয়েছে। মানে যেটা পথের কাঁটা, সে বর্গিরাই হোক, মোগল রাজারাই হোক, যারা পূর্ব ভারত অভিযানে আসতেন, এখানে এই কাটোয়াতে এসে মানে থেমে যেতে হতো। এই ভাগীরথীর এই এপারে ইতিহাসটা এসে আমাদের জানা তারা ছিল না, বা এগোতে এর এই পারতেন না। অর্থটা অর্থাৎ এর অর্থটা জানা ছিল না। খুব ভালো লাগলো যে হ্যাঁ, আপনি অর্থটা ব্যাখ্যা করলেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বাকি শব্দগুলো নিয়ে এবং পয়ের পরে আর কি ত আসবে, এরপরে নিয়ে আর কি আমরা আগামী বৃহস্পতিবার আসব। তো আজকের মতো এখানেই শেষ করি নারায়ণ ঠিক বাবু। ঠিক আছে, ঠিক আছে। দর্শক বন্ধুদের আপনাদের অনেক অনেক ধন্যবাদ, আপনারা আপনাদের প্রশ্ন রাখুন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনার মূল্যবান সময় দিচ্ছেন আমাদেরকে। আগামী দিন আবার আসবো আমরা এরকম নতুন নতুন অর্থ নিয়ে, আমাদের পরিচিত শব্দের। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো শুভরাত্রি। সকলের আপনাকেও জন্য শুভরাত্রি। শুভেচ্ছা এবং শুভরাত্রি। সকলকে জানাচ্ছি। ঠিক আছে।